সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্র সংঘাত এবং হরমুজ প্রণালী ও বাব আল মান্দেবের নিয়ন্ত্রণের মাধ্যমে ইরানের বৈশ্বিক অর্থনীতিতে যে অভূতপূর্ব চাপ সৃষ্টির চিত্র সংবাদ মাধ্যমে উঠে এসেছে তা বিশ্ব ইতিহাসের এক অমোঘ সত্যকেই পুনরায় আমাদের সামনে উন্মোচিত করে, আর তা হল সামরিক বা পারমাণবিক সক্ষমতার চেয়েও ভৌগোলিক অবস্থানের কৌশলগত নিয়ন্ত্রণ অনেক বেশি শক্তিশালী ও নির্ণায়ক অস্ত্র হতে পারে। পারমাণবিক অস্ত্র নিঃসন্দেহে ধ্বংসাত্মক এবং মনস্তাত্ত্বিক ভীতির এক চরম রূপ, কিন্তু এর ব্যবহারিক প্রয়োগ অত্যন্ত সীমিত এবং আত্মঘাতী। অন্যদিকে বৈশ্বিক বাণিজ্যের শ্বাসমূল হিসেবে পরিচিত সমুদ্রপথগুলোর নিয়ন্ত্রণ এমন এক নীরব অথচ প্রাণঘাতী অস্ত্র যা কোনো রক্তপাত ছাড়াই একটি পুরো সভ্যতা বা বিশ্ব ব্যবস্থাকে স্থবির করে দিতে পারে, ঠিক যেমনটি আমরা প্রাচীনকাল থেকে আধুনিক যুগের বিভিন্ন ঐতিহাসিক ঘটনায় দেখতে পেয়েছি। প্রাচীন গ্রিসের পেলোপোনেশিয়ান যুদ্ধের শেষ পর্যায়ে ৪০৫ খ্রিস্টপূর্বাব্দে স্পার্টার সেনাপতি লাইস্যান্ডার যখন হেলেসপন্ড বা বর্তমান দার্দানেলিস প্রণালীর নিয়ন্ত্রণ নিয়েছিলেন, তখন শক্তিশালী নৌবাহিনীর অধিকারী অ্যাথেন্স কোনো সামরিক পরাজয় ছাড়াই কেবল খাদ্যাভাবে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল, কারণ তাদের শস্য সরবরাহের একমাত্র পথটি অবরুদ্ধ হয়ে গিয়েছিল। আজকের হরমুজ প্রণালীর অবস্থাও ঠিক সেই হেলিস্পন্টের মতোই, যা অবরুদ্ধ হলে আধুনিক বিশ্বের চালিকাশক্তি জ্বালানি তেলের সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। একইভাবে ১৪৫৩ সালে অটোমান সাম্রাজ্য যখন কনস্ট্যান্টিনোপল বর্তমান ইস্তাম্বুল দখল করে বসফরাস প্রণালীর ওপর একচ্ছত্র আধিপত্য বিস্তার করল, তখন ইউরোপ থেকে এশিয়ায় যাওয়ার ঐতিহ্যবাহী সিল্ক রোড বা রেশম পথের নিয়ন্ত্রণ তাদের হাতে চলে যায়, যার ফলে তৎকালীন পরাশক্তিগুলো সামরিকভাবে অটোমানদের পরাস্ত করার বদলে বিকল্প সমুদ্রপথ খুঁজতে বাধ্য হয়েছিল, এবং সেই ভৌগোলিক বাধ্যবাধকতাই শেষ পর্যন্ত ক্রিস্টোফার কলম্বাস বা ভাস্কো দা গামার মতো অভিযাত্রীদের নতুন বিশ্ব আবিষ্কারের দিকে ধাবিত করেছিল। ইতিহাসের এই ধারা যদি আমরা ব্রিটিশ সাম্রাজ্যের দিকে তাকিয়ে বিশ্লেষণ করি, তবে দেখব যে তাদের বিশ্বব্যাপী আধিপত্যের মূল ভিত্তি কেবল তাদের বিশাল সেনাবাহিনী বা নৌবহর ছিল না, বরং জিব্রাল্টার, সুয়েজ, মালাক্কা এবং কেপ অফ গুড হোপের মতো বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক চোক পয়েন্ট বা সরু সমুদ্রপথগুলোর ওপর তাদের নিরঙ্কুশ নিয়ন্ত্রণই তাদের অজেয় করে তুলেছিল। বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে ১৯৫৬ সালের সুয়েজ সংকট বা সুয়েজ ক্রাইসিসের সময় মিসরের প্রেসিডেন্ট গামাল আবদেল নাসের যখন সুয়েজ খাল জাতীয়করণ করেন, তখন ব্রিটেন, ফ্রান্স এবং ইসরায়েল সম্মিলিতভাবে সামরিক অভিযান চালালেও শেষ পর্যন্ত তাদের পিছু হটতে হয়েছিল, কারণ বৈশ্বিক বাণিজ্যের এই ধমনী বন্ধ হয়ে গেলে বিশ্ব অর্থনীতিতে যে বিপর্যয় নেমে আসবে তা অনুধাবন করে খোদ যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন সেই সামরিক আগ্রাসনের বিরোধিতা করেছিল। নাসের সেদিন প্রমাণ করেছিলেন যে একটি কৌশলগত জলপথের নিয়ন্ত্রণ যে কোনো উন্নত সামরিক জোটের চেয়েও বেশি কার্যকরী হাতিয়ার। আজকের প্রেক্ষাপটে ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্রের অপারেশন এপিক ফিউরি বা ইসরায়েলের শত শত উন্নত প্রযুক্তির ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়তো সামরিক সক্ষমতার চরম উৎকর্ষের প্রমাণ দেয়, কিন্তু ইরান যখন তার সামরিক শক্তির সরাসরি প্রদর্শনের বদলে সুচিন্তিতভাবে হরমুজ প্রণালীর দরজা বন্ধ করার কৌশল গ্রহণ করে, তখন সেই উন্নত সামরিক প্রযুক্তিও সম্পূর্ণ অর্থহীন হয়ে পড়ে। হরমুজ প্রণালী, যার মধ্য দিয়ে প্রতিদিন বিশ্বের ১/৫ তেল পরিবাহিত হয়, সেটি বন্ধ হওয়ার সাথে সাথেই যখন ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি $১৬৬ গিয়ে ঠেকে এবং আন্তর্জাতিক বাজারে হাহাকার পড়ে যায়, তখন এটি স্পষ্ট হয়ে ওঠে যে আধুনিক বিশ্বায়নের যুগে অর্থনৈতিক আন্তনির্ভরশীলতাই সবচেয়ে বড় দুর্বলতা এবং একই সাথে সবচেয়ে বড় অস্ত্র। পারমাণবিক বোমা একটি দেশকে ধ্বংস করতে পারে, কিন্তু হরমুজ ও বাব আল মান্দেবের মতো প্রণালীগুলোর নিয়ন্ত্রণ পুরো বৈশ্বিক অর্থনীতিকে তার হাঁটুতে নামিয়ে আনতে পারে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনির নেতৃত্বাধীন বর্তমান প্রশাসন অত্যন্ত নিখুঁতভাবে এই ঐতিহাসিক সত্যটি অনুধাবন করেছে যে পারমাণবিক কর্মসূচি হয়তো তাদের আন্তর্জাতিক আলোচনার টেবিলে একটি দরকষাকষির হাতিয়ার হিসেবে কাজ করেছে, কিন্তু তাদের প্রকৃত ও অপ্রতিরোধ্য শক্তি নিহিত রয়েছে তাদের ভৌগোলিক অবস্থানের মাঝে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো পরাক্রমশালী নেতা যখন সভ্যতা ধ্বংসের হুমকি দিয়েও শেষ পর্যন্ত পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হতে বাধ্য হন, তখন বুঝতে হবে যে এই পরাজয় কোনো সামরিক পরাজয় নয়, বরং এটি ভূগোলের কাছে প্রযুক্তির পরাজয়। ইসরায়েলের সাবেক উপদেষ্টা অধ্যাপক চক ফ্রাইলিক ঠিকই বলেছেন যে সামরিক সাফল্য থাকলেও কৌশলগতভাবে এটি একটি ব্যর্থতা, কারণ আপনি হয়তো বোমা মেরে একটি সামরিক ঘাঁটি উড়িয়ে দিতে পারেন, কিন্তু বোমা মেরে একটি প্রণালীর ভৌগোলিক গুরুত্ব বা সেখানে আটকে থাকা জাহাজগুলোর মাধ্যমে সৃষ্ট অর্থনৈতিক অচলাবস্থাকে ধ্বংস করতে পারবেন না। এই ঘটনাটি আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক শিক্ষা মনে করিয়ে দেয়, যা ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, ভৌগোলিক অবস্থানই একটি জাতির ভাগ্য নির্ধারণ করে, জিওগ্রাফি ইজ ডেস্টিনি। ইরান সেই ভাগ্যকেই নিজেদের সবচেয়ে বড় অস্ত্রে পরিণত করেছে। হুথি বিদ্রোহীদের মাধ্যমে লোহিত সাগর
ও বাব আল মান্দেবে যে নিয়ন্ত্রণ তারা প্রতিষ্ঠা করেছে তা ইউরোপ এবং এশিয়ার মধ্যকার বাণিজ্যকে সরাসরি ব্যাহত করছে, যার ফলে শিপিং কোম্পানিগুলো বাধ্য হচ্ছে আফ্রিকা ঘুরে দীর্ঘ পথ পাড়ি দিতে, যা বৈশ্বিক মূল্যস্ফীতিকে আরও উস্কে দিচ্ছে। এটি ঠিক প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার নৌ অবরোধগুলোর আধুনিক ও আরও পরিশীলিত সংস্করণ, যেখানে প্রতিপক্ষকে সরাসরি আক্রমণ না করে তার সরবরাহ শৃঙ্খলকে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করা হয়। প্রথম বিশ্বযুদ্ধের সময় ১৯১৪ থেকে ১৯১৮ ব্রিটিশ নৌবাহিনী যখন জার্মানির ওপর সর্বাত্মক নৌ অবরোধ আরোপ করেছিল, তখন জার্মান সামরিক বাহিনী যুদ্ধক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী থাকা সত্ত্বেও কেবল অভ্যন্তরীণ খাদ্যাভাব এবং কাঁচামালের সংকটের কারণে ভেতর থেকে ভেঙে পড়েছিল, যা প্রমাণ করে যে একটি দেশের সাপ্লাই চেইন কেটে দেওয়া যে কোনো প্রত্যক্ষ সামরিক গোলাবর্ষণের চেয়েও কতটা বেশি মারাত্মক হতে পারে। পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে একটি মিউচুয়ালি অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন ম্যাড বা পারস্পরিক নিশ্চিত ধ্বংসের ভয় থাকে, যা এর ব্যবহারকে কার্যত অসম্ভব করে তোলে। কিন্তু একটি সমুদ্রপথ অবরোধ বা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সেই ধরনের কোনো তাত্ত্বিক বাধা নেই, বরং এটি আন্তর্জাতিক আইন এবং ভূ রাজনীতির ধূসর এলাকায় অবস্থান করে একটি দেশকে অপরিসীম ক্ষমতার অধিকারী করে। প্রাচীন চীনের বিখ্যাত সমরবিদ সান জু তাঁর দ্য আর্ট অফ ওয়্যার গ্রন্থে বলেছিলেন যে সর্বোত্তম যুদ্ধকৌশল হল যুদ্ধ না করেই শত্রুকে পরাস্ত করা, আর ইরান ঠিক এই নীতিটি অক্ষরে অক্ষরে পালন করছে বলে প্রতীয়মান হয়। যখন যুক্তরাষ্ট্রের মতো একটি পরাশক্তি প্রথাগত যুদ্ধের একটি আধুনিক রূপকল্প নিয়ে কাজ করে, ইরান তখন এর বাইরে গিয়ে এক অসম যুদ্ধের ক্ষেত্র তৈরি করেছে, যেখানে তাদের প্রধান অস্ত্র কোনো লোহা বা বারুদ নয়, বরং সমুদ্রের জলরাশি। ১৯ শতকের বিখ্যাত প্রুশিয়ান সামরিক তাত্ত্বিক কার্ল ফন ক্লজউইচ বলেছিলেন, যুদ্ধ হল অন্য উপায়ে রাজনীতিরই একটি সম্প্রসারণ। আজকের দিনে হরমুজ এবং বাব আল মান্দেবের নিয়ন্ত্রণ হচ্ছে সেই অন্য উপায়। এই প্রণালীগুলোর ভৌগোলিক গঠন এমন যে এখানে খুব সহজেই মাইন পুঁতে রাখা যায়, ছোট ছোট স্পিডবোট বা ড্রোনের সাহায্যে বিশাল বিশাল তেলবাহী জাহাজকে হয়রানি করা যায় বা ডুবিয়ে দেওয়া যায়, যার জন্য খুব উন্নত সামরিক প্রযুক্তির প্রয়োজন হয় না। এটি অনেকটা ডেভিড এবং গলিয়াথের গল্পের মতো। এখানে হরমুজ প্রণালী হল সেই পাথর, আর ইরানের ভৌগোলিক অবস্থান হল সেই স্লিং। ঐতিহাসিকভাবে সমুদ্রপথের ওপর আধিপত্য বিস্তারকারী দেশগুলোই বিশ্বকে নিয়ন্ত্রণ করেছে। স্যার ওয়াল্টার রেলি ১৬শ শতাব্দীতে বলেছিলেন, যে সমুদ্র নিয়ন্ত্রণ করে সে বাণিজ্য নিয়ন্ত্রণ করে, যে বিশ্বের বাণিজ্য নিয়ন্ত্রণ করে সে বিশ্বের সম্পদ নিয়ন্ত্রণ করে এবং পরিশেষে পুরো বিশ্বকেই নিয়ন্ত্রণ করে। আজকের দিনে যদিও বিশ্ব নবায়নযোগ্য শক্তির দিকে ধাবিত হচ্ছে, বাস্তবতা হল পেট্রোলিয়াম এখনও অর্থনীতির মূল চালিকা শক্তি। ক্যালিফোর্নিয়ায় যখন গ্যালন প্রতি জ্বালানির দাম $৫ ছাড়িয়ে যায়, তখন কেবল গাড়ির তেলের দামই বাড়ে না, বরং কৃষিকাজ, পণ্য পরিবহন থেকে শুরু করে দৈনন্দিন জীবনের প্রতিটি পণ্যের দাম আকাশচুম্বী হয়ে যায়। এই ধারাবাহিক প্রতিক্রিয়ার ফলে সরকারগুলোর পতন হতে পারে এবং সামাজিক স্থিতিশীলতা পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে। এটি এক ধরনের ইকোনমিক ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন। আন্তর্জাতিক মেরিটাইম আইন অনুযায়ী ইনোসেন্ট প্যাসেজ বা নিরীহ চলাচলের অধিকার থাকলেও সংঘাতের অজুহাতে ইরান খুব সহজেই এই অধিকারকে স্থগিত করতে পারে, এবং যেহেতু এই জলসীমা তাদের নিজেদের, তাই আইনগতভাবে তাদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করাও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি জটিল সংকটের সৃষ্টি করে। ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যখন প্রিমিয়াম কয়েকগুণ বাড়িয়ে দেয়, তখন প্রণালীর জলপথ খোলা থাকলেও কার্যত তা বন্ধই হয়ে যায়। আর ঠিক এখানেই ইরানের আসল বিজয়। সুতরাং সংবাদের এই বিশ্লেষণটি ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে শতভাগ প্রমাণিত যে বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে একটি কার্যকর এবং কৌশলগত ভৌগোলিক নিয়ন্ত্রণ যে কোনো পারমাণবিক অস্ত্রের চেয়েও বহুগুণ বেশি শক্তিশালী। আমাদের ইতিহাসের সেই গভীর পাঠগুলো থেকে শিক্ষা নিতে হবে, যেখানে থার্মোপাইলের যুদ্ধে মাত্র ৩০০ স্পার্টান একটি সরু গিরিখাতের ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়ে পারস্যের বিশাল বাহিনীকে আটকে রেখেছিল। আজ ১০০০ বছর পর সেই পারস্যের উত্তরসূরি ইরানই যেন আরেকটি আধুনিক থার্মোপাইলি তৈরি করে আধুনিক যুগের পরাশক্তিগুলোকে আটকে দিয়েছে। এই পুরো চিত্রটি আমাদের এই অকাট্য উপসংহারেই নিয়ে যায় যে পারমাণবিক অস্ত্র হয়তো ২১ শতাব্দীর আতঙ্কের প্রতীক, কিন্তু আসল ক্ষমতা এখনও সেই আদিম এবং অপরিবর্তনীয় সত্যের মাঝেই নিহিত, আর তা হল পৃথিবীর মানচিত্র এবং এর দুর্ভেদ্য ভৌগোলিক অবস্থান, যাকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো প্রযুক্তি বা ক্ষমতা মানুষের এখনও আবিষ্কৃত হয়নি।